আপনাদেরকে একটা কেস শেয়ার করেছিলাম হোয়াটসঅ্যাপে। আশা করি সবাই পড়েছেন। আমার খুব ভালো লেগেছে। আপনারা মোটামুটি অনেকেই রেসপন্স করেছেন। আমার কলেজের কিছু স্টুডেন্ট আছেন, তারা রেসপন্স করেছেন। তারা রুব্রিক্স আকারে দিবে, এটাতে আমার একদম মনটা ভরে গেছে যে এত সুন্দর করে তারা চিন্তা করে দিয়েছে। সেটা ঠিক না বেঠিক সেটা তো আমরা অ্যানালাইসিস করব। এটা হতেই পারে আমরা কোন দৃষ্টিকোণ থেকে কি চিন্তা করছি সেটার উপরে অ্যানালাইসিস হয়, সেটার উপরে মেডিসিন আসে। কিন্তু আপনারা যে ট্রাই করছেন এটা আমাকে খুব ভালো লাগছে। তো আমি কেসটা একটু পড়ে শোনাই, তারপরে আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করবো। আজকে খুব বেশি ক্লাস দেব না, আমি আসলে এখনো মেন্টালি খুব ফিট হইনি। একটু সময় লাগবে। আমি আপনাদের জন্য ভালো ভালো কিছু জিনিস রেডি করে রাখছি। তো কেসটা একটু পড়ি। কেসটা হচ্ছে একটা মেয়ে আসছিল, সে ক্লাস 8-এ পড়ে, মানে 13-14 বছর বয়স হবে। মায়ের সাথে আসছে। স্বাস্থ্য বেশ ভালো, ফসফরাসের মতন একটু লম্বা চড়া, ক্যালকেরিয়ার মতন মোটা সোটা এই টাইপের। তো তার দেখে একটু বয়স্ক বয়স্ক লাগছিল। ক্যালকেরিয়া কার্পে যেরকম মনে হয় একটু বয়স্ক বয়স্ক লাগে, ওরকম বয়স্ক লাগছিল। মনে হচ্ছিল যে সে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে। পোশাক আশাক বেশ পরিপাটি ছিল, খুব সুন্দরভাবে ইয়ে করছে। তো ওয়েটিং রুমে বসেছিল। ওয়েটিং রুম থেকে যখন আমার চেম্বারে ঢোকে, আমার কক্ষে ঢোকে, তখন মা আগে ঢুকলো, মেয়েটা পেছনে দাঁড়ায়ছিল। মাটা চেয়ারের সামনে দাঁড়ালো, মেয়েটা মায়ের পেছনে যে দাঁড়ালো। তো আমি বললাম যে তুমি সামনে এসে বসো। আমি আপনি বলি, তো আপনি সামনে এসে বসেন। তো মেয়েটার সামনে বসলো। মা প্রথমেই এক গাদা এরকম ফাইল নিয়ে আমার সামনে টেবিলে দিয়ে দিয়ে বললো যে ডাক্তার সাহেব রিপোর্ট গুলো দেখেন। এই রিপোর্টে যদিও তেমন কোনো সমস্যা নাই, কিন্তু তার মাসিকের সমস্যা। মাসিকে সময় প্রচন্ড ব্যথা হয়, মানে ডিসমেনেরিয়া, কোনোভাবেই কমছে না। অনেক গাইনি দেখালাম, কিছুই তো হলো না। অনেকগুলো ফাইল নিয়ে এসছে, টেস্ট টেস্ট করছে, কোনো লাভ হলো না। পিরিয়ডে ব্যথা শুরু হলে ওষুধ খেলে ক্ষণিকের জন্য কমে আবার ব্যথা শুরু হয়ে যায়। পরে আমি একজন হোমিও ডাক্তারের কাছে গেলাম, 3 মাস ধরে ওষুধ খাওয়ালাম, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে যখন ব্যথা বেশি ওঠে তখন সে কি করে। যারা পেইন নিয়ে আসে, আমার একটা ইচ্ছা আছে আপনাদের জন্য 2-3 মাস ধরে শুধুমাত্র পেইন ম্যানেজমেন্টের উপরে ক্লাস নেওয়ার। পেইন ম্যানেজমেন্টের এটা খুব কমন একটা প্রশ্ন, যে যখন ব্যথা বেশি উঠে তখন আপনি কি করেন। অথবা মা যেহেতু কথা বলতেছে, ওই কারণে মাকে জিজ্ঞাসা করলাম যখন ব্যথা বেশি ওঠে তখন সে কি করে। তো মা বলছে যে ব্যথা যখন বেশি ওঠে তখন সে উঠে দাঁড়াতে পারে না, এমনকি বসতেও পারে না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, বমি হয়, একটু খেলেই বমি হয়ে বাড়িয়ে যায়। আর ব্যথা যখন বাড়তে থাকে তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর প্রচন্ড রাগ দেখায়। তো এরকম মা অনেক কথা বললো, একটার পর একটা কথা বললো। হ্যাঁ। আর মেয়েটা কিন্তু একদম খুব গম্ভীর, ঠাপ করে একদম গম্ভীর হয়ে চুপ করে বসে আছে। তো আমি পেশেন্টের দিকে বললাম যে আচ্ছা, মা তো বললো, এবার তুমি বলো তোমার কি কি কষ্ট হচ্ছে। তো পেশেন্ট খুব অনাগ্রহ নিয়ে, মানে কথা বলার কোনো মানে ইচ্ছাই নাই, ডাইরেক্ট বললো মা যা বললো তাই। আমি বললাম তো মা তো বললো, কিন্তু সমস্যা তো তোমার হয়, তোমার তোমাকেই তো বলতে হবে। এবার পেশেন্ট একটু রুক্ষ কণ্ঠে, একটু রাগিলা কণ্ঠে বললো যে মা যা বলছে তাই, এছাড়া তেমন কোনো সমস্যা নাই। আমি বললাম সমস্যা নাই মানে কি, কষ্ট হয় না? তো বলছে যে না না, আমি আসলে সমস্যা নাই বলিনি, আমি বলতে চেয়েছি এছাড়া আর কিছু নাই। এবার সে একটু কুল ডাউন হয়ে বললো। আচ্ছা ঠিক আছে, যখন ব্যথা হয় তখন কেমন লাগে তোমার? তখন ভালো লাগে না। বলছে ভালো লাগে না বলতে? বলছে যে ভালো লাগে না বলতে ভালো লাগে না, ব্যথা হলে কার ভালো লাগে। একটু রাগ নিয়ে কথাগুলো বলছে। তো এরপরে তার মা সাথে সাথে বলে উঠলো, দেখছেন ডাক্তার সাহেব, দেখছেন ও কিরকম, ভীষণ রাগ, কথায় কথায় রাগ করে। হ্যাঁ, রাগে একদম শরীর থরথর করে কাঁপতে থাকে, চোখ লাল হয়ে যায়, কিছু বললেই একদম ফস করে উঠে, জোরে জোরে নিঃশ্বাস করতে থাকে, কেমন যেন করতে থাকে, মুখ প্রচুর খারাপ করে, বাপ ভাই কিচ্ছু মানে না, ভাষা এত খারাপ। দেখা যাচ্ছে যে ওর হাউস টিউটর আসছে, মানে প্রাইভেট টিউটর আসছে, বা কোনো অতিথি আসছে, তাদের সামনে একদম অপমান করে কথা বলে, আমাকে অপমান করে দেয়। তো মা যখন এই কথাগুলো বলছিল, আমি মেয়েটার দিকে একটু
তাকালাম, তাকায় দেখি যে মানে মেয়েটা মায়ের দিকে এরকম কটমট করে একদম বড় বড় করে এরকম তাকায় আছে। মানে আমার মাকে এখন গিলে খাবে, মানে আমার সামনে কিছু করতে পারছে না, কিন্তু একদম কটমট করে রেগে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তারপর দেখি যে হঠাৎ মা যখন আরো কথা বলতেছে, হঠাৎ করে এরকম করে ধরে এরকম করে মোটা করে এরকম করে একটা চিমটি দিল গায়ের মধ্যে, এরকম করে একটু ধরলো। হ্যাঁ, আর মা তখন বুঝলো যে এই তো মেয়ে ইয়ে হয়েছে, মা কথা বলে থামাই দিল। তো আমি বললাম যে মাকে বলতে দাও। হ্যাঁ, আমরা তো আসলে তোমার ব্যথার ওষুধ ওইভাবে আমাদের নাই, আমরা তোমার কথার উপরে, তোমার বেসিস, তোমার মা যেগুলা বলছে, তোমার সাথে যে কথাগুলো হবে সেই কথাগুলোর উপরে বেসিস করে ওষুধ দিব। ওই ওষুধ খেলে তখন তোমার ব্যথা ভালো হয়ে যাবে। তো আমি তারপর মাকে বললাম আচ্ছা আপনি বলেন। এবার মা আবার বলা শুরু করলো, বলছে যে ও মোটেই ধীর স্থির না, কোনো কথা শুনে না। আর আমার আরো দুটা, একটা ছেলে আছে একটা মেয়ে আছে। বড় মেয়েটা ভার্সিটিতে পড়ে, ছেলেটা কলেজে পড়ে। ওদের সাথেও এরকম আচরণ করে, থেকে থেকে খুব ভালো, ওর মতন মানুষই হয় না, কিন্তু বেশিরভাগ সময় ওদের সাথে লেগে পড়ে, যা তা বলে। তো বললাম যে কথা শুনে না, এটা কি মানে কিরকম, সেটা কিরকম একটু বলেন, বুঝে বলেন তো। তো বলছে যে কোনো কিছু নিষেধ করলাম সেটা শুনবে না, বরং যা নিষেধ করব সেটাই করবে। বড় হচ্ছে, এখন তো যখন তখন বাইরে বের হওয়া যাবে না ওইভাবে, ক্লাস 8-এ পড়ে, বাইরে যাওয়া তো নিষেধ। দেখা যাচ্ছে যে কোনো বান্ধবী হঠাৎ করে, মানে বান্ধবী ফোন দিল, ফোন দিয়ে ডাকলো, তার তার কথাই নাই, যতই নিষেধ করি ও দেখবে না, সকাল বিকাল দুপুর যখন ডাকবে ও চলে যাবে। তো বলি যে এত বড় হচ্ছ, কেউ ডাকলেই আর তুমি সাথে সাথে বের হয়ে যাবে, এটা করা যাবে না, কাপড় চোপড় তো ঠিকঠাকের বিষয় আছে। তো দিনকাল ভালো না, তখন সে উল্টাপাল্টা কথা বলে। জেদ করে আমার কাছ, জেদ করে ওর বাবার কাছ থেকে একটা স্মার্টফোন কিনে নিয়েছে, এখন সারাদিন ফোন নিয়ে বসে থাকে, ডাকলেও শুনবে না, পড়তে বসলেও মানে পড়তে তো বসবেই না, মানে কিছু বললে একটু প্রেসার দিলে যা তা বলে দেবে। তো এরপরে মেয়েটা আহ, মানে মা এই কথাগুলো বলছিল আর মেয়ে কিন্তু মানে কটমট কটমট করতেছে, মানে খেপতেছে। আমি বললাম যে আর খাওয়া দাওয়ার কি অবস্থা, কি পছন্দ অপছন্দ, এটা আমরা কমন কোশ্চেন, আমরা এটা করি। তখন যে ওই তো বাইরে যাবে, খাবে ফাস্ট ফুড, ফাস্ট ফুডে তার খুব লোভ। বাসায় যদি একটু নিরামিষ বা শাকসবজি করি, ডাল করি, তাহলে খাবে না, ওর মাংস লাগবে। আর কিছু না হলে ওকে ডিম ভেজে দিতে হবে, নিজেই দেখা যাচ্ছে ডিম ভাজি করে খায় ফেলতেছে। আর খুচরা খাবারের উপরে খুব বেশি আগ্রহ। তো এরকম আরো কথোপকথন চললো। তো তারপরে দেখলাম যে মায়ের সাথে কথা বললে তো হচ্ছে না, এবার একটু মেয়ের সাথে কথা বলি। আর মা পাশে থাকলে তো মেয়ে ওইভাবে কোঅপারেট করবে না, বোঝা গেল। তো আমি বললাম যে আপনি প্লিজ একটু পাশের রুমে যা বসেন, আমি একটু ওর সাথে কথা বলি। তো মা পাশের রুমে চলে গেল। তো আমি বললাম যে তোমার কি বিষয়ে বেশি রাগ হয়, তুমি এই যে রাগটা করো, কি নিয়ে, কি নিয়ে বেশি রাগ হয়? তো বলছে যে আমি কোনো কিছু বললাম, আর সেটা যখন আহ, না বলে, আমি একটা কিছু বললাম আর আমার বাসার লোকজন, মা বাবা বা ভাই বোন একে না বলে, তখন আমার রাগ হয়। আমি যা করিনি সেটা যখন আমাকে বলে, আমাকে দোষ দেয়, তখন আমার রাগ হয়। আপনি বলেন আমি যে কাজ করিনি আর সেটার দোষ যদি আমাকে দেওয়া হয়, তাহলে কার না রাগ হবে? তো আমি বললাম আচ্ছা তা ঠিক আছে, রাগ হবে তো, তুমি রেগে গেলে কি করো? তো বলছে যে সবকিছু ছিঁড়ে ফেলতে ইচ্ছা হয়, যা কিছু আছে সব কিছু ছুঁড়ে ফেলতে ইচ্ছা হয়। বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই যে তোমার পিরিয়ডের সময় অনেক ব্যথা হয়, হ্যাঁ, এই যে ব্যথা, এই ব্যথা নিয়ে তোমার মনের মধ্যে কি ভাবনা কাজ করে? তাহলে কোনো চিন্তা হয় না, ব্যথা না হলে, না হলেই হয়, কেন ব্যথা হবে, অনেক রাগ হয়ে যায়, অনেকের তো ব্যথা হয় না, আমার কেন হবে? এই ব্যথা 6-7 দিন ধরে থাকে। জাস্ট অল্প 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 করে কথা বলছে, হ্যাঁ। তো আর কিছু বলছে যে না, আর কিছু না। আরো কয়েক কিছু জিজ্ঞাসা করলো, ও মাথা ঝুঁকাই, কথাই বলে না, মানে অতটা কোঅপারেটিভ না। তো যাক, তাকে ওষুধ দেওয়া হলো। রুগীকে 1 মাসের ওষুধ দিয়েছিলাম, 1 মাস প্লাস ওষুধ। তো রুগী 1.5 মাস পরে আসছে, এসে বলছে যে এবার পিরিয়ডের প্রথম দিন একটু ব্যথা হচ্ছিল, তো গরম সেঁক দিয়েছে, গরম সেঁক দেওয়াতেই কমে গেছে, কোনো এলোপাথি ওষুধ খেতে হয়নি, বমিও হয়নি। আর
এইটুক। তো তাকে বললাম আবার 2 টার্ম দিয়ে দিলাম, রেগুলার ওষুধ এটা খেতে থাকেন, প্লাসিবো দিয়ে ছেড়ে দিলাম। তো এবার 3 মাস পরে এলো, মানে টোটাল 4 মাস পরে আসলো, মানে এর মধ্যে ওর 2টা পিরিয়ড হলো আর কি। তো বলছে যে 2 মাসে প্রবলেম তেমন হয়নি, ব্যথাও আর করে না। এবার মাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনার মেয়ের আচরণের মধ্যে কি কোনো পরিবর্তন বুঝতে পেরেছেন? তো বলছে যে হ্যাঁ কিছু তো আছে, আগে তো প্রাইভেটে যেতেই চাইতো না, গেম মোবাইল টোবাইল নিয়ে পড়ে থাকতো, এখন সে নিয়মিত প্রাইভেটে যাচ্ছে। আর পিরিয়ডের সময়গুলোতে সে খেতে পারতো না, বমি হতো, শুধু শুয়ে থাকতো, কিছুই করতো না, এখন ওসব করে না। আর ওই যে প্রচন্ড রাগ আর মুখে মুখে কথা বলা, অপমান করা, সেই বিষয়গুলো একটু কম কম লাগে। আর ভাই বোনদের সাথেও সেরকম মিসবিহেভ করে না। ঠিক আছে, এটা ছিল ফলো আপ। এবার হলো আমরা কেসটাকে অ্যানালাইসিস করব। অনেকেই সুন্দর করে লিখেছেন, আমার ভালো লেগেছে। যারা লেখেননি তারা পরবর্তীতে লেখার চেষ্টা করবেন। আপনারা যদি নিজেরা নিজেকে মেলে না ধরেন, খুলে না ধরেন, আমি তো আর বাড়ি বাড়ি যেয়ে আপনাদেরকে ধরে ধরে করতে পারবো না। তো আপনারা ভুল হোক ঠিক হোক, ভুল হলে তো আর পানিশমেন্ট আমি দিচ্ছি না, তাই না? একটু কষ্ট করে লিখবেন, তাহলে শিখতে ভালো, মানে শিখতে শেখাতে ভালো লাগবে। তো মেয়েটার বিষয় একটু ছোট করি কেসটা। মেয়েটা কি প্রচন্ড অবাধ্য টাইপের এবং খুব উদ্ধত স্বভাবের, তাই না? বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বাসায় যারা আছে, মুরব্বী যারা আছে, তাদের প্রতি কিন্তু চূড়ান্ত লেভেলে একটা অবাধ্য মেয়ে, তাই না? মা বান্ধবী ফোন দিল, ছুটলো। মা যদি নিষেধ করে শুনলো না, তার মানে তো অবাধ্য। তার মা কি বলল, যে সে মোটেই ধীর স্থির না, কোনো কথাই শুনতে চায় না। আর কি বললো, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যা বলা হবে তা উল্টো করবে। এই কথাটা যদি আমরা পাই তাহলে কোন মেডিসিনের কথা চিন্তা করব? কতদিন বলেছিলাম, কার মার্কসল মনে স্যার, আছে? মার্কসল মার্কসল। যা বলা হবে তার উল্টা করবো। ঠিক আছে, এটা কিন্তু পেশেন্টের আইপিআর, মানে সাথে যে আসছে তার অ্যাটেন্ডেন্স, সে কিন্তু যখন স্বতঃস্ফূর্ত ভাবে বলবে তখন আপনারা মার্কসলের কথা মাথায় নিয়ে নেবেন, যা বলা হচ্ছে উল্টা। তো মেয়ে বড় হচ্ছে, যখন তখন বাড়ি থেকে কি বেরিয়ে যেতে পারে? ধরেন যে আমি কি বললাম, মেয়েটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল কলেজে পড়ার মেয়ের মতন, তাই না? তার মানে তাকে ওড়না পড়তে হবে, ঠিক মতো পরিপাটি হয়ে যেতে হবে, কিন্তু সে ওই লেভেলে না। দেখা যাচ্ছে একটা টপ পরা আছে, হ্যাঁ নিচে শর্ট আছে, বান্ধবী ডাকলো রাস্তায় চলে গেল, একটা ওড়নাও গায়ে দিল না। হ্যাঁ, তো এই যে পরবর্তীতে কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে, তার সম্পর্কে পাড়ার লোকজন উল্টাপাল্টা কথা বলতে পারে। আর এখন তো বখাটে ছেলে, কোন জায়গায় বখাটে ছেলে নাই? সব জায়গায় এই বখাটেরা বসেই থাকে। তো এটা একটা সমস্যা হতে পারে। এটা নিয়ে তার কিন্তু কোনো সেন্সে কাজ করছে না আর কি, সারাদিন সে ফোন নিয়ে থাকে। আর যদি মা বলে পড়তে বস, তাহলে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। মা যদি তার মতের বিরুদ্ধে কিছু বলে, তাহলে কি হয়, একদম তার রাগ হয়, সে নিজেই বললো, বললো না যে আমার মতের বিরুদ্ধে কিছু বললে আমার রাগ হয়ে যায়, যা তা বলে। এবং মানে বাসায় হোম টিউটর আসছে বা কোনো অতিথি আসছে, তার সামনে মাকে অপমান করে দুটো কথা বলে দিচ্ছে। তার মানে কি, স্বভাবটা একদম অভদ্র টাইপের, উদ্ধত অভদ্র, তাই না? তো আর আমি যখন প্রশ্ন করলাম, সে কিন্তু বাঁকা বাঁকা কাটা 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 করে অ্যান্সার করছিল, ছোট ছোট করে। তাহলে আমরা কি কি রুব্রিক্স নিতে পারি? আপনারা যারা যারা নিয়েছেন নেন, আমি আমার মতন করে নিচ্ছি, আমি ব্যাখ্যাও করছি। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, সেটার বেসিস আমি কি কি রুব্রিক্স নিতে পারি। আমি রুব্রিক্সগুলো কপি করিনি, আমি এখান থেকে করে দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো কন্ট্রারি, সিওএন, অনেক বড় রুব্রিক্স, কন্ট্রারি। ঠিক আছে, কন্ট্রারি আমরা নিতে পারি, কন্ট্রাডিক্টরি নিলাম কেন, কন্ট্রারি নিই, CONTRARY, কন্ট্রারি। হ্যাঁ, কন্ট্রারি উইথ প্যারেন্টস আমরা নিব না। কেন নিব না? সে তো ভাই বোনের সাথে কন্ট্রারি করছে। হ্যাঁ, আমরা এই কন্ট্রারিটাই নিয়ে নিলাম। এরপরে কি হচ্ছে, যখন তার মতের সাথে অমিল হচ্ছে, অবাধ্য হচ্ছে, মানে মিলছে না, তখন সে কি হচ্ছে, তার প্রচন্ড রাগ হচ্ছে। তাহলে সেটা কি অ্যাঙ্গার, কি কন্ট্রাডিকশন ফর্ম, CONT, কন্ট্রাডিকশন ফর্ম, বুঝতে পারছেন? তার মতনৈক্য যখন হচ্ছে, মতের সাথে মিলছে না, তখন সে কি করছে, তখন তার রাগ হচ্ছে, অ্যাঙ্গার, অ্যাঙ্গার কন্ট্রাডিক্টরি ফর্ম, আমরা এটাও ইয়ের মধ্যে নিয়ে নিলাম।
রেপার্টরিতে নিয়ে নিলাম রেপার্টরি করার জন্য। এরপরে আমরা কি নিব, এরপরে আমরা নিব হচ্ছে সে কি করে সবার সামনে মাকে উল্টাপাল্টা কথা বলে, অপমান করে, অ্যাবিউসিভ কথাবার্তা বলে। তাহলে কি কর আমরা নিব অ্যাবিউসিভ, অ্যাবিউসিভ ইনসাল্টিং, ইনসাল্ট করে, অ্যাবিউসিভ ইনসাল্টিং। ঠিক আছে, আর কি বললাম, একদম অভদ্র, আমার সাথেও অভদ্র আচরণ করছে, উদ্ধত স্বভাবের, তাই না, ইমপোলাইট, IMPOLIT, আমরা ইমপোলাইট নিয়ে নিলাম। এগুলো হলো একদম ভাষা ভাষা। ইমপোলাইট কি নিলাম, না হয়নি, ইমপোলাইটটা নিয়ে IMPOLIT, ইমপোলাইট। আমরা এটাকে রেপার্টরির মধ্যে নিয়ে নেব, রেপার্টরির মধ্যে নিয়ে নিলাম। তাহলে আমাদের রুব্রিক্স 4টা এখানে চলে আসলো। একটু বড় করে দিই আপনাদের দেখতে সুবিধা হবে। এই দেখেন 4টা রুব্রিক্স। এগুলা কিন্তু আমার প্রেসক্রাইবিং রুব্রিক্স নাই, আমি তার আচরণ দেখে তার কাছ থেকে নিয়ে নিলাম। আমি আজকে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই ছোট্ট একটা কেসের মতো কতগুলো রুব্রিক্স আসতে চাই। আমি 2-3টা রুব্রিক্স নিয়ে কেস সলভ করে দিতে পারি, একটা নিয়েই দিয়ে দিতে পারি। হ্যাঁ, যে তার আচরণ কি যেটা বলা হচ্ছে অপোজিট করছে, তাই না? আচ্ছা, এখন কি হচ্ছে দেখেন, প্রত্যেক বাড়ির একটা সিস্টেম থাকে, তাই না? বাড়ির, আপনার বাড়িতেও আপনার যদি মেয়ে থাকে, মেয়েটা যদি একটু মানে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি বলি শিয়ানা মেয়ে হয়, হ্যাঁ, কিশোরী লেভেলটা পার হয়েছে বা হচ্ছে এরকম জায়গা হলে তাকে আমরা কিছু রেস্ট্রিকশনের মধ্যে রাখি। তার পোশাক আশাকের কিছু রেস্ট্রিকশন, তার চলন বলনে কিছু রেস্ট্রিকশন, তাই না, এটা থাকি। এই মেয়ে কি হচ্ছে, তার বাড়ির কোনো সিস্টেমই সে মানছে না, সব কিছু তার মতন করেই খাটাতে চাচ্ছে, এবং তার জন্য বাড়িতে একটা কি বলবো অরাজকতাপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে, একটা ক্যাওয়াটিক পরিবেশ তৈরি হচ্ছে। তার অন্য 2 ভাই বোন কিন্তু ওরকম না। তো সে এই যে এটা করছে, এইটাকে আমরা নিতে পারি হচ্ছে অ্যানার্কিস্ট, সিস্টেমের বাইরে যে সে রিভল্ট করছে, অ্যানার্কিস্ট, অ্যানার্কিস্ট। ঠিক আছে, আমরা অ্যানার্কিস্ট রুব্রিক্সটাও নিতে পারি। তার পিরিয়ডের ব্যথা, অথচ তার কোনো চিন্তা নেই। কেন কোনো চিন্তা নেই, কি চিন্তা, ব্যথা হচ্ছে কেন, শুধু কি বললো ব্যথা হচ্ছে কেন, সবার তো ব্যথা হয় না, আমার এটা কি লাইট ডিজার্ভার নিব, লাইট নিব না। কিন্তু সে কি বলতেছে, আমার তো ব্যথা হয় না, সবার তো ব্যথা হয় না, আমার কেন ব্যথা হবে, আর ব্যথার সময় আমার রাগ হয়। তার মানে কি এই ব্যথা নিয়ে তার রাগ হয়, তাই না? ব্যথার সময় এই ব্যথা কেন্দ্রিক তার রাগ। তাহলে কি হচ্ছে, অ্যাঙ্গার, পেইন অ্যাবাউট, এটাকেও আমরা এই রুব্রিক্সটাকে আমরা নিয়ে নিতে পারি, অ্যাঙ্গার, পেইন অ্যাবাউট। এগুলো হলো ভাষা ভাষা রুব্রিক্স। দেখেন আমি এই যতগুলো রুব্রিক্স দিচ্ছি একটাই কভার করে, মার্সল। সেকেন্ড মেডিসিন আসছে ক্যামোমিলা, কিন্তু দেখেন ক্যামোমিলা সবগুলো রুব্রিক্স কিন্তু সাপোর্ট করেনি। 6টা রুব্রিক্সের মধ্যে ক্যামোমিলা মাত্র 4টা রুব্রিক্স করেছে, মানে ক্যামোমিলার এই অ্যাটিটিউড এই মার্সলের অ্যাটিটিউডের কাছাকাছি। তো যাক, তাকে মার্সল কত দিয়েছিলাম জানো, 200 পটেন্সি মনে হয় দেওয়া হয়েছিল, 200 দেওয়া হয়েছিল। আর আপনারা যদি এই কেসটাকে একটু আরেকবার পড়েন, আরেকবার আমার ভিডিও দেখে বোঝার চেষ্টা করেন, এখানে মার্শালের আরো কিছু ফিলিংস আছে। হ্যাঁ, সেই ফিলিংস গুলা থেকেও কিন্তু আপনি এই যে আমি সেট বানালাম রুব্রিক্সের, এই সেট বাদ দিয়ে আরো কিছু সেট বানাতে পারেন, সেটাতেও আপনি মার্শালের দিকে যেতে পারবেন। কিরকম, আমি একটু চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যখন তাকে তার সমস্যার কথা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, সমস্যার কথা জিজ্ঞাসা করা হলো, সে কি বললো, তেমন কোনো সমস্যা নেই, তেমন কিছু সমস্যা নেই। তো দেখেন মার্শালের এটা কিন্তু একটা বেসিক ক্যারেক্টার, তার সমস্যাগুলোকে সে প্রথমের দিকে গুরুত্ব দিতে চায় না, প্রথমের দিকে সে মোটেই গুরুত্ব দিতে চায় না। কারণ কি জানেন, কারণ এই মার্শালের বেসিক্যালি মাথা মোটা, ওয়ান কাইন্ড অফ মাথা মোটা, সে সহজে হিসাব কষতে পারে না। মার্শালের পেশেন্ট সহজে হিসাব কষতে পারে না। আমাদের রুব্রিক্স কি আছে, ক্যালকুলেটিং ইনএবিলিটি ফর, দেখেন আমরা নিয়ে নিই ক্যালকুলেটিং ইনএবিলিটি ফর, CALCULI, ক্যালকুলেটিং ইনএবিলিটি ফর। এই রুব্রিক্সটাকে ক্রস রেফারেন্স করে দেওয়া আছে, ম্যাথমেটিক্স ইনএবিলিটি ক্যালকুলেটিং। এই দেখেন ক্যালকুলেটিং ইনএবিলিটি ফর আমরা নিলাম, এখানে মার্শাল আছে। সে বুঝতেই পারছে না যে এটা অসুখ। যখন আমরা ক্যালকুলেটিং ইনএবিলিটি ফর এই রুব্রিক্সটাকে কিরকম অনেকভাবে ব্যবহার করি, যেমন ধরেন যে আপনি যখন জিজ্ঞাসা করলেন একটা পেশেন্টকে যে আপনার বয়স কত, তখন পেশেন্ট বলছে আমার বয়স ধরেন 30, 32, 33, 35,
এই 37 নাহলে 40 নাহলে 50, এই যে এইভাবে বলতেছে, তার মানে সে তার বয়সটা হিসাব করে বাইর করতে পারছে না। এটাও কিন্তু ক্যালকুলেটিং ইনএবিলিটি ফর। ব্যথা হচ্ছে, ব্যথাটা ব্যথা না কেমন, কি থেকে কি, এই যে এটাও যখন বুঝতে পারেন, এটাও কিন্তু আমরা ক্যালকুলেটিং ইনএবিলিটি ফর নিয়ে নিই। ঠিক আছে। আবার সে কি, সে খুব হটকারী টাইপের, হিডলেস, সে হিডলেস। হ্যাঁ, হিডলেস আমরা কি বলেছিলাম, হিডলেস। আবার ফেবুলাস বিষয় ছিল প্রথম দিকে, সে ফেবুলাস, এবং সে, আমরা হিডলেসটাকেও একটু নিয়ে নিই, হিডলেস, এইচ ডবল ইডি, হিডলেস, এটা নেন, আমি পরে একসাথে দিয়ে দিচ্ছি, হিডলেস। তারপরে কি বললাম, ফেবুলাস, এফ আর আই, ফেবুলাস। ঠিক আছে। তারপরে হচ্ছে আরো কিছু রূপেস নেওয়া যায়, এই দেখা যাচ্ছে সে ঠিক মতো ক্যালকুলেটিং ইনএবিলিটি তো বললাম। তো এ দেখেন, হিডলেস আর ফেবুলাস, আমি মনে হয় পার্থক্যগুলো বলেছিলাম, একটু আরেকবার যারা আমার নতুন যারা আছেন তাদের জন্য একটু বলি। এই দুইটার কিন্তু মানে খুব কাছাকাছি, ফেবুলাসও মানে গুরুত্ব দেয় না, এবং ওই হিডলেসও এই কাছাকাছি ওই রকম ইয়ে থাকে না, সিরিয়াসনেস নেওয়ার অ্যাটিটিউডটা থাকে না। কিন্তু এই দুইটা রুব্রিক্স যেহেতু ম্যাথমেটিকে আছে, নিশ্চয়ই এই দুটার মধ্যে কিছু পার্থক্য আছে বলে এটা ম্যাথমেটিকে আসছে। তো এই দুই রুব্রিক্সের কমন বিষয়গুলো হলো, এই ফেবুলাসে থাকা পেশেন্ট এবং হিডলেসে থাকা পেশেন্ট, এই দুই পেশেন্টের মধ্যে, আমি রুব্রিক্সগুলো একটু কপি করে দিই, তাহলে আপনারা লিখতে থাকবেন, আপনার জন্য সুবিধা হবে। ও ইয়ে দিয়ে দিছে, সেম দিয়ে দিছে, আচ্ছা ঠিক আছে। তো এই দুই রুব্রিক্সে থাকা পেশেন্ট কোনো বিষয়ের উপরে ওই লেভেলে গুরুত্ব দেয় না, তাদের কনসার্ন থাকে না ওই বিষয়ে। ফেবুলাস শব্দের অর্থ কি? ফেবুলাস শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে বা কোনো বিষয়কে সিরিয়াসলি না নেওয়ার অ্যাটিটিউড। তো এরকম পেশেন্ট তার অসুখকে অনেক বেশি গুরুত্ব দেয় না, এই জন্য সে সচরাচর ডাক্তারের কাছে নিজে থেকে আসে না, বরং ফ্যামিলি মেম্বাররা কেউ তাকে ধরে নিয়ে আসছে, তখন সে ডাক্তারের কাছে আসছে। যেমন ধরেন যে, আমি এই উদাহরণটা প্রায় বলি যে, ডাক্তার সাহেব, পেশেন্ট এসে বলছে যে আমার মাথা ব্যথা করে, কিন্তু আমি কোনো ডাক্তারের কাছে যাইনি, আমি কোনো ডাক্তার দেখাইনি, আমি জাস্ট ফার্মেসিতে যাই, খুব বেশি হলে দুই একটা পেন কিলার নিয়ে পেন কিলার খাই, দিয়ে মাথার ব্যথা ম্যানেজ করি। কিন্তু আজকে আমার বাবার ওষুধ নিতে আসলাম, তো তাই ভাবলাম যে একটু দেন। আপনার চেম্বারেও কিন্তু এই ফেবুলাস পেশেন্ট দেখা যায়। দেখা যাচ্ছে আজকেই যেমন আসছে 3 বোন। হ্যাঁ, 3 বোন আসছে, 3 বোনের মধ্যে এক বোনের ইউটেরাইন সিস্ট সম্ভবত ছিল, ইউটেরাসে বা ওভারিতে সম্ভবত সিস্ট ছিল। তো সেটা ওই লেভেলে না, এর আগে ওষুধ খাইছে, ভালো হয়ে গেছে, এবার একটু কেবল ইয়েতে আছে, আমি বললাম একটু দেখেন, ইয়ে করেন। তো এই মেয়েটা আসবে না, তার সাথে একটা তার বোন আসছে, সেই বোন এখন খুঁজে খুঁজে তার অসুখ বাইর করতেছে, যে আসলামই যখন আপনার কাছ থেকে একটু ওষুধ, এতদিন আসেননি কেন? না, আসা হয়নি, আসবো আসবো ভাবলাম। তো এই টাইপের পেশেন্টরা তার অসুস্থতাকে ওইভাবে গুরুত্ব দেয় না, সিরিয়াসলি নেয় না। এরা কি করে, ওই মাথা ব্যথা হলে পেন কিলার খায়, তারপরে দেখা যাচ্ছে যে অন্য কোনো সমস্যা হলে অন্য অন্য কিছুর ব্যবস্থা করে, এরকম আর কি। তো এটা হলো অনেকটা ক্যাজুয়াল অ্যাটিটিউড পেশেন্টের অসুস্থতা নিয়ে, পেশেন্টের ক্যাজুয়াল অ্যাটিটিউডটাই হলো ফেবুলাস। আর হেডলেস, হেডলেসটা কি? হেডলেসের ক্রস রেফারেন্স হচ্ছে কেয়ারলেস। কেয়ারলেসের মানে কেয়ারলেস আর হেডলেসটা হচ্ছে খুব কাছাকাছি। হেড মানে কি? হেড, এইচ ডবল ইডি, হেড মানে হচ্ছে কোনো বিষয়ে গুরুত্ব না দেওয়া, কোনো দিকে কোনো বিষয়ে ধ্যান না দেওয়া। কোনো একটা ওয়ার্নিং দেওয়া হলো, সে ওয়ার্নিং কে সিরিয়াসলি নিল না। দেখা যাচ্ছে যে একটা টিচার ক্লাস নিতে প্রতিদিন দেরি করে, 5 মিনিট 10 মিনিট পরে আসে। এখন হেডমাস্টার তাকে একটা ইয়ে দিয়ে দিল, ওয়ার্নিং দিল যে এবার তুমি টাইম মতো না আসলে তোমাকে কিন্তু শোকজ করবো। তাও সে কোনো ইম্পর্টেন্ট দিল না। হ্যাঁ, সে ভাবলোই না যে আসলে শোকজ করলে কি হবে কি হবে না, তার নাতিজা কি হবে, এগুলোকে সে ইয়ে করলো না। যদি সে 5 মিনিট আগে আসে, তাহলে তো ওই হ্যাজার্ড থেকে সে বাঁচতে পারে। তাহলে হিডলেস ব্যক্তি হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়ে ধ্যান দেয় না, ইম্পর্টেন্ট বিষয়ে সে
ধ্যান দেয় না। এটা হলো হিডলেসের, যেটাতে একদম ইম্পর্টেন্ট, গুরুত্ব দিতে হবে, সেই বিষয়ে সে ধ্যান দিচ্ছে না। ঠিক আছে, যেমন এই যে টিচারের কথা বললাম, 5 মিনিট আগে আসলেই হয়, কিন্তু শোকজ কি, শোকজ নিয়েও তার কোনো গুরুত্ব নাই। আর ফেবুলাস কি, ফেবুলাস হচ্ছে সিরিয়াসনেস বোঝে না, সিরিয়াসনেস নেয় না, ও ও যাবনি হচ্ছে। হ্যাঁ, এই হলো বেসিক পার্থক্য। তো আবার কেসে ফিরে আসি, মেয়েটার রিয়াকশন কিরকম ছিল? মেয়েটার রিয়াকশন প্রচন্ড রাগী, তাই না, মারাত্মক টাইপের রিয়াকশন করে ফেলে। আর রাগলে গালাগালি করে, একদম মানে পুরা পরিবেশ, পুরা বাড়িকে মাথায় তুলে ফেলে, এবং দেখা যাচ্ছে মারতে একদম তেড়ে চলে যায়। মার্শাল কিন্তু তাই, আমি গতদিন পড়ালাম না, একদম বেসিক ক্যারেক্টার, একদম তেড়ে চলে যাবে, মেরে তো মেরে ফেলো, মেরে জেল খাটবো, অসুবিধা নাই। মানে একদম রাগে এরা লাল হয়ে যায়, কাঁপতে থাকে। মা কিন্তু বলছিল রাগলে সে কাঁপতে থাকে। কাঁপতে থাকার আরেকটা অর্থ হলো রাগে লাল হয়ে যাওয়া। তাহলে আমরা রাগে লাল হয়ে যাওয়ার রুব্রিক্সকে আমরা কি নিতে পারি? আমরা শেয়ার করি। সে হলো, আমরা নিতে পারি রাগলে কাঁপে, তাহলে কি অ্যাঙ্গার, কি অ্যাঙ্গার ট্রিমলিং উইথ, টিআর ট্রিমলিং মানে কি, টিআর ইএম, ট্রিমলিং উইথ, অ্যাঙ্গার ট্রিমলিং উইথ। যদি এখানে ক্রস রেফারেন্স করে দিয়েছে জেনারেল ট্রিমলিং, এক্সটার্নালি অ্যাঙ্গার, একই কথা আর কি। এই রুব্রিক্স আর অ্যাঙ্গার ট্রিমলিং উইথ একই রুব্রিক্স, এটা জেনারেল অধ্যায়ের মধ্যে ঢুকাই দিয়েছে আর কি। হ্যাঁ, আর কি হচ্ছিল, আর হলো মেয়েটার খাওয়া দাওয়া সম্পর্কে যখন জিজ্ঞাসা করলাম, এই প্রশ্নটা আমি খুব কমনলি করি, প্রত্যেকটা পেশেন্টেই করি। মেয়েটা এমনি হেলদি ছিল বেশ, মানে মা যেটুকু বুঝলাম, সেই খুচরা খাবার খাইতে খুব মানে পছন্দ করে, ভোজন রসিক টাইপের। বাড়ির বাইরে তার যেতে হবে, খেতে হবে, চটপটি, বার্গার, ফুচকা, এগুলা তার খাইতেই হবে। হ্যাঁ, আর বাড়িতে যদি মা নিরামিষ করে বা ডাল টাল রান্না করে, সবজি রান্না করে, মানে তার মনোভূত হচ্ছে না খাবার, তাহলে সে খাবে না। তখন কি করে, তাকে ডিম ভাজা দিতে হবে। তো এই যে ভোজন রসিক নেচার, খাওয়ার যে এটাকে আমরা নিতে পারি কি, গারমন। এটা ভোলা যাবে না, এর রুব্রিক্সটা তো মনে রাখেন, গারমন, GOURMAND, গারমান। ঠিক আছে, আমরা এটাকে গারমান নিতে পারি। আর মেয়েটা কি, মেয়েটা হচ্ছে অত্যন্ত কি, আমার সাথেও কথা বলতেছে, মানে ক্যাশ ক্যাশ করে কথা বলছে, কর্কশ ভাষায় কথা বলছে, প্রশ্ন করলে অভদ্রের মতন করে কথা বলছে, রুক্ষ ভাবে কথা বলছে, খুব ছোট ছোট করে কাটা কাটা উত্তর দিচ্ছে, এবং খুব কম কথা উত্তর দেয়। মার্শাল কিন্তু এরকম, খুব কম কথা উত্তর দেয়, কাটা কাটা কথা বলবে, আপনাকে খারাপ লাগবে। তার মানে আবার নয়েস ইনক্লাইনেশন, নয়েসের মধ্যে মনে হয় মার্শাল আছে, দেখি, নয়েস, NOIC, নয়েস ইনক্লাইনেশন টু মেক নয়েস। হ্যাঁ, এর মধ্যে মার্শাল আছে। রাজশাহী কলেজের একজন টিচার আমার মনে আছে। তো সেই ভদ্রলোক আমাদের এখানে খুব সিনিয়র দুজন ডাক্তারের কাছে ওষুধ খান, এবং খেয়ে দেয়ে তো মানে সেই রকম তার যে প্রবলেম গুলো ছিল আমার মনে নাই, সেরকম নাই, ওরকম পাইনি। তো সামাও সে খুঁজে খুঁজে চলে আসছে। তো চলে এসে, আমাকে তো কম বয়স্ক লাগেই। তো সে প্রথমে এসেই এমন কিছু কথাগুলো বললো, মানে এমন এমন ভাবে সে কিছু স্ল্যাং বলেন, খারাপ ল্যাঙ্গুয়েজ বলেন, খারাপ না, যেহেতু সে একটা কলেজের টিচার, গভর্নমেন্ট কলেজের টিচার, এবং মানে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর তখন ছিল, তো সে তার গাল দিয়ে কথা বলবে না। যে কথাগুলো বলতেছিল তার পজিশনের সাথে মানায় না, এবং এমন এমন কথা বলতেছিল, আমার তো পুরো কানে বাজছিল, আমার খুব বিরক্ত লাগতেছিল শুনতে, যে এটা কি করে রাজশাহী কলেজের টিচার হলো। হ্যাঁ, তো এই যে কানে বাধা, এবং সে এসে ওয়ান কাইন্ড অফ হট্টগোল করছিল। আমার পাশের ওয়েটিং রুমে কিছু রোগী বসেছিল, তারা তার সাথে কথা বলছে। ও না না না, আমি একটু ভুল বললাম, এই জায়গাটা একটু মানে, আমার চেম্বারে এর আগের বার আসছিল, তখন আমি ছিলাম না। তো সামহাও সে, আমাদের আরেকজন ডাক্তার সাহেব আছে, তার কাছ থেকে একটা ওষুধ নিয়েছিল। ওষুধ নেওয়ার পরে তার ওইটা আইদার অ্যাগ্রাভেট হয় বা কোনো একটা কষ্ট বাড়ে। এবার সে এসে এমন ওই আচরণ শুরু করে, এমন ভাবে কথা বলা শুরু করে, খুব
মানে কর্কশ ভাষায় ওই পাশের ইয়ে থেকে এসে উকিতে দেখতেছে লোকজন। আমি তো রীতিমতো এখন থতমত খেয়ে গেলাম। তো এই যে কানে বাজতেছিল তার অ্যাটিচিউডটাও নোংরা টাইপের ছিল। আমি তাকে মার্সল 1 ডোজ দিয়েছিলাম 30। এবং মজার ব্যাপার, সে তো ওই 1 ডোজে তার দীর্ঘদিনের সমস্যা, প্রায় 6 থেকে 7 বছরের সমস্যা মুহূর্তের মধ্যে নাই। মানে 7 ডেজ পরে সে আসছে এবং তার বউকে নিয়ে আসছে তার বউয়ের সমস্যার জন্য, এবং বউয়েরও ট্রিটমেন্ট করা হয়েছে। পরে তার বউকে আবার আমাদের কলেজে ভর্তি করাই। হ্যাঁ, এবং যাক সেটা পরের হিসাব। তো এই যে নয়েজ ইনক্লাইনেশন টু মেক নয়েজ, তো এই মেয়েটার কথা আমি যদিও এই রুব্রিক্সটা আপনাদেরকে একটু জানালাম, এই রুব্রিক্স আমি চিন্তা করিনি, কেবল আমার মাথায় আসলো যে এই রুব্রিক্সও নেওয়া যায়। তো মেয়েটা খুব কর্কশ ভাষায় কথা বলছিল, অভদ্র রুক্ষ ভাবে কথা বলছিল এবং কাটা কাটা ভাবে সরি কাটা কাটা ভাবে কথা বলতেছিল, বুঝছেন? খুব কম কথাই বলছিল। আমি ওইভাবে হয়তো কেসটা লিখতে পারিনি, কিন্তু আসলে খুব অল্প কথা। আমি ন্যারেটিভ চাচ্ছিলাম, আমি তাকে ওপেন ইন্ডেড কোশ্চেন করছিলাম, কিন্তু সে ছোট ছোট করে উত্তর দিচ্ছিল। এই উত্তর দেওয়ায় আমি আজকে আপনাদের একটা নতুন রুব্রিক্স শেখাবো। এটা হলো ল্যাকোনিক। ল্যাকোনিক, বুঝছেন? এই রুব্রিক্সটা একটু ভালো করে শিখে রাখেন। ল্যাকোনিক, ল্যাকোনিক। হ্যাঁ, আমি এটাকে 2 নম্বরে নিয়ে নিলাম, ল্যাকোনিক। আমি ব্যাখ্যা দিচ্ছি। এই রুব্রিক্সের খুবই কাছাকাছি আরেকটা রুব্রিক্স আছে, ঠিক আছে? ল্যাকোনিকের বাংলাটা হলো সংক্ষিপ্ত করা। হ্যাঁ, অল্প কথায় অল্প অল্প কথায় তার মনের ভাব, অর্থপূর্ণ যেটা সে বুঝতে চায় সেটা বলে দেওয়া, মৃত বাক্য বলে আর কি। এটা একটা বাংলা। আর এর কাছাকাছি একটা রুব্রিক্স আছে, রুব্রিক্সটা হলো স্পিচ টেয়ার্স, টার্স, হ্যাঁ, বা টেয়ার্স। এই যে টেয়ার্স, এটাও কিন্তু এই স্বল্প কথা বলা, খুবই পয়েন্ট টু দা পয়েন্ট কথা বলা। তো এই 2 রুব্রিক্স, এটাকে আমি এখানে নিয়ে নিই। এটার সাথে এটা কিন্তু মেলে না, একটা ওপিয়াম আর একটা হলো মার্সল। একটা হলো ওপিয়াম আর একটা হলো মার্সল। যদিও লেখনীতে আরো কি বলে চায়নাকে ঢুকাইছে, আর এটা কি মিউরিক অ্যাসিড। তো এই দুই ব্যক্তি কম কথা বলে খুবই। আপনি যদি মোটা দাগে এটার অর্থ বুঝতে যান, তাহলে 1 লাইনে অর্থ বলা যায় সংক্ষেপে বলা, সংক্ষিপ্ত ভাবে বলা। তাহলে সূক্ষ্ম পার্থক্যটা কি? সূক্ষ্ম পার্থক্যটা কি? আমরা বিভিন্ন ডিকশনারি ঘাটলাম, ঘেটে যেটুক দেখলাম। হ্যাঁ, আমরা প্রথমে এই টিয়ার্স এর অর্থটা যদি চিন্তা করি, এর অর্থ আমরা যদি বিভিন্ন, যেমন ওয়েব স্টার, তারপরে ভোকাবুলারি ডিকশনারি, বা আপনার অক্সফোর্ড ডিকশনারি, এই জায়গাগুলোতে আমরা যদি দেখি, আমি আর অতগুলো বলতেছি না, তাহলে এই টেয়ার্স মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত বা খুব কম শব্দ ব্যবহার করা। ঠিক আছে? ধরেন যে আমরা শিক্ষকরা, আমরাও যেরকম একটা কেস লিখে দিলাম, হ্যাঁ, কেস লিখে আপনাদেরকে বলি যে এটা সংক্ষিপ্ত করেন, একটু শর্ট করে বলেন, টু দা পয়েন্ট কি বলা আছে রুগীকে করেন। অনেকে আপনারা লিখছেন 3-4 লাইনে। হ্যাঁ, এটা হলো টেয়ার্স। যত কম শব্দ আপনি ব্যবহার করে সহজে এবং পরিষ্কার ভাবে আপনি বোঝাতে পারবেন, এটা হলো টিয়ার্স। হ্যাঁ, তো এটার সংজ্ঞা এইভাবে বলা, সংজ্ঞা যদি সংজ্ঞায়িত করি তাহলে এইভাবে হয়: সংক্ষিপ্ত এবং টু দা পয়েন্ট, কার্যকর ভাবে ছোট করে কাটা, সংক্ষিপ্ত ভাবে অল্প কথায় অনেক কিছু প্রকাশ করা। যেমন কোন টপিকের শিরোনাম, যেমন আমি ফেসবুকে যে পোস্টগুলো দিচ্ছি, দেখেন ছবিতে একটা করে লাইন দিয়ে দিচ্ছি, ওই লাইন দেখলেই পুরা আমার লিটারেচারের মধ্যে, আমার লেখার মধ্যে কি দেওয়া আছে ওটা বোঝা যাচ্ছে। ঠিক আছে? আর এই ল্যাকোনিকটা কি? এই ল্যাকোনিক নিয়ে মেলা গল্প আছে, আমি একটু গল্প শোনাবো আপনাদেরকে। তো ল্যাকোনিকের ওয়েব স্টার ডিকশনারি, কলিন্স ডিকশনারি, এগুলা ঘেটে যেটুকু পেলাম,
সেটা হলো আপনি যদি কাউকে ল্যাকনিক হিসাবে বর্ণনা করেন, তাহলে আপনি বোঝাতে চান যে সে কিছু বলার জন্য খুবই কম শব্দ ব্যবহার করে। এই ব্যক্তি, ল্যাকনিক ব্যক্তি হচ্ছে কিছু বলার জন্য খুবই কম, যেটা না বললেই নয় সেইটুক শব্দ ব্যবহার করে। ঠিক আছে, আমরা বলি না যে একদম কি বলি, একদম খাস্তা জবাব দিচ্ছে, আমরা বলি না, এবং প্রতিক্রিয়া খুব অভদ্রের মতন কাটা কাটা জবাব দিচ্ছে, কাটা কাটা কথা বলে। ঠিক আছে, এইটা হলো তো, এটার একটা ইতিহাস আছে। আমি এই কোন একটা ডিকশনারি পড়তে যেয়ে দেখলাম, এটা বলি তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। এই ল্যাকনিক শব্দটা কোথায় থেকে আসছে এটা আপনারা জানেন? এটা হলো প্রাচীনকালে গ্রিস রিজনে ল্যাকোনিয়া ল্যাকোনিয়া নামে একটা দেশ ছিল। তার রাজধানী ছিল স্পার্টা। তো সেখানকার অধিবাসীদেরকে বলা হয় ল্যাকোনিয়ান। ল্যাকোনিয়ান, এই ল্যাকোনিয়ানের মানে গ্রিস ওয়ার্ড, তো সেটার মানে ছিল নো ননসেন্স, নো ননসেন্স পিপল, নো ননসেন্স মানুষ ছিল তারা। মানে তারা সংক্ষিপ্ত বক্তৃতার জন্য পরিচিত, সংক্ষিপ্ত বক্তব্য রাখতো, সংক্ষিপ্ত কথা বলতো। তারা কখনোই দুটো শব্দ ব্যবহার করতো না। যদি একটাতে বোঝানো যাইতো তাহলে একটাই ব্যবহার করতো, ওই পুরা এলাকার মানুষ। তো ল্যাকনিক ফ্রেজ, দক্ষতা, ল্যাকনিক ফ্রেজ বলে একটা আছে, যেটা দক্ষতার জন্য ব্যবহার করা হয়। যেমন সামরিক প্রশিক্ষণ বা অপারেশনের সময় জোর দেওয়ার জন্য বা আড়ম্বরপূর্ণ কোনো কথোপকথনে এই মাঝে অপমান করার জন্য এই শব্দ ব্যবহার করা হয়, ওই ল্যাকনিক ফ্রেজ গুলা, মানে ছোট ছোট ওই শব্দগুলা। আমি আসছি কি সেগুলা। তো ঘটনার ইয়েতে আসি যে অন্যান্য প্রাচীন গ্রিসদের তুলনায় এই স্পার্টারদের শিক্ষা, শিল্প এবং সাহিত্য বিকাশ কম মনোযোগ টানত। কেউ কেউ মানে এটাকে বৈশিষ্ট্যগতভাবে মানে ভোতা ল্যাকনিয়ান স্পিচ দিচ্ছে এরকম মনে করা হতো। তো যা হোক, সে সময় সক্রেটিস, প্লেটো, পিথাগোরাস, হ্যাঁ, তারা অবশ্য বলেছেন যে তাদের আসলে সাহিত্য শিক্ষা ব্যবস্থা দুর্বল ছিল। হ্যাঁ, বরং তারা তাদের প্রজ্ঞা লুকিয়ে রাখতো এবং মানে ব্লক হেড হওয়ার কারণে, মোটা মাথার হওয়ার তারা ভান করত। তারা বরং শিক্ষিত ছিল। হ্যাঁ, আপনি যদি মানে কোনো সাধারণ স্পার্টারের সঙ্গে কথা বলেন, তাকে মনে হবে যে তারা বোকা টাইপের, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে তারা মানে এত জ্ঞান রাখে। আমাদের এই যে আমাদের যারা ধরেন বাম রাজনীতি করে বা এখন কদাচিৎ ডান রাজনীতি, যেমন ধরেন শিবির বা এরা করে, এরা কিন্তু প্রচুর পড়ে, জানে। মার্ক্সবাদীর যারা ফলোয়ার, তারা কিন্তু অনেক বেশি জানে। হ্যাঁ, এবং তারা কিন্তু একটা জিনিসকে খুব সহজে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করতে পারে। তো এই লেখনিকরা কিন্তু এটা। তো সক্রেটিস মূলত যদিও বলেছিল যে ওইরকম শিক্ষা ব্যবস্থা দুর্বল, কিন্তু এরা জ্ঞানী, এবং তাদের যে আইন কানুন সেটা সক্রেটিস হচ্ছে ভূয়সী প্রশংসা করতেন। তো এই স্পার্টানরা স্বল্প ভাষার জন্য বিখ্যাত ছিল। তো একটা উদাহরণ দিই, ওটাও একটা গল্প। সেটা হচ্ছে ম্যাসিডনের রাজা দ্বিতীয় ফিলিপস যখন দক্ষিণ গ্রিস আক্রমণ করেন এবং সেটা দখল করে নেওয়ার পরে তার অধিবাসীরা যখন তার বৎসতা স্বীকার করে, তখন তিনি স্পার্টারের দিকে মন দেন এবং ভয়ানকভাবে হুমকি দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন যে, মানে তাদেরকে এক জায়গায় নিয়ে এসে জিজ্ঞাসা করে যে আপনারা কি আমাকে বন্ধু হিসেবে চান নাকি শত্রু হিসেবে চান? তখন স্পার্টারদের যে মানে মেন ছিল, সে উত্তর দিল নাথিং, মানে বন্ধুও না শত্রু না, ব্যাখ্যা করলো না, নাথিং। তো উনি আবার জিজ্ঞাসা করলেন, তো ওই একই কথা বলেন নাথিং। তো ধৈর্য হারায় তিনি আবার বললেন যে আমি যদি তোমাদের একদম সব দখল করে আক্রমণ করে, মানে ল্যাকোনিয়া পুরা দখল করে আক্রমণ করে তোমাদেরকে দেশ থেকে আমি কিন্তু তাড়িয়ে দিব, আর তোমাদের যত পুরুষ আছে সবগুলাকে হত্যা করব, আর তোমাদের যত মহিলা আছে সবগুলাকে আমি কৃতদাসী করে দিব। এবার এই কথা শুনে এই
স্পার্টাররা উত্তর দিল যদি, ইফ, মানে যদি আমি আক্রমণ করি। দেখেন কত ছোট্ট ছোট্ট ওয়ার্ড দিয়ে তারা মানে কত বড় অর্থ বোঝাচ্ছে। তো এই কারণেই এটাকে বলে হচ্ছে ল্যাকনিক। আপনি বেশি শব্দ ব্যবহার করবেন না, হ্যাঁ, ব্যবহার না করে সমস্যার কেন্দ্রে পৌঁছালেন এবং আপনার মতন করে আপনি বার্তা দিলেন। তবে এখানে অবশ্যই একটা উদ্ধতপূর্ণ একটা অ্যাটিটিউড থাকতে হবে। হ্যাঁ, উদ্ধতপূর্ণ অ্যাটিটিউড থাকে। রাজা বলতেছে আমি যদি তোমাদের মানে আমি তোমাদেরকে আক্রমণ করে তোমাদের দেশ থেকে তাড়াই দিব, নাহলে ছেলেদেরকে মেরে ফেলবো, মেয়েদেরকে কৃতদাস করব। তো সেখানে তারা কি বললো, ইফ, যদি আক্রমণ করে, ইফ ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে। তাই এই টাইপের উদ্ধতাপূর্ণ বিষয় ল্যাকনিকের মধ্যে থাকে, স্পর্ধা থাকে, রুষ্ঠতা থাকে, কঠোরতা থাকে। কখনো কখনো সেটা কঠোরতম হলেও সেখানে রহস্য লুকায় থাকে, কৌতুকপূর্ণতাও থাকে, মিশ্র একটা অবস্থা থাকে, কিন্তু রুক্ষতা এবং কঠোরতা এর মধ্যে থাকে। তাহলে এই টেয়ার্স আর ল্যাকনিকের মধ্যে মূল পার্থক্য আমরা কি বুঝবো? টেয়ার্স বলতে কোনো প্রসঙ্গ সরাসরি প্রত্যক্ষ এবং টু দা পয়েন্ট সংক্ষিপ্ত আকারে থাকবে। অপ্রয়োজনীয় কোনো শব্দ সেখানে থাকবে না, যদি থাকে সেটাকে অপসারণের মাধ্যমে সেটাকে খুব সিম্পল, সংক্ষিপ্ত এবং স্বচ্ছতাপূর্ণ বোঝা যাবে। এটা টেয়ার্স। আর মানে ল্যাকনিকটা কি হবে? ল্যাকনিক ওই স্পার্টারদের রীতিনীতি, মানে সে যে কথাগুলো বলবে সেই কথাটা স্পর্ধাপূর্ণ হবে, তাই না? রাজাকে সে বলতেছে যদি করতে পারেন তাহলে, দখল যদি করতে পারেন তাহলে। আর সেটা কি হবে? অভদ্রতার কাছাকাছি হবে। এই মেয়েটা কি করছিল? অভদ্রতার কাছাকাছি ছিল সে যেভাবে কথা বলতেছিল, ঠিক আছে? এবং সেটাও কিন্তু সংক্ষিপ্ত, কিন্তু তার কথাগুলো হচ্ছে অবজ্ঞাপূর্ণ, অভদ্রতামূলক। এবং কখনো কখনো যদিও তার ওয়ার্ডের মধ্যে স্বচ্ছতার অভাব নির্দেশ করবে। এই ল্যাকনিকের ওয়ার্ডে স্বচ্ছতার অভাব থাকতে পারে কখনো কখনো, ঠিক আছে? তো আমার মনে হয় একটু বুঝতে পারলাম আমরা। আরো কিছু কেস টেস বুঝলে ওই ল্যাকনিক ল্যাঙ্গুয়েজ ফিলিংস কেমন হবে এগুলো আমরা বুঝতে পারবো। এই ল্যাকনিক ল্যাঙ্গুয়েজ কিন্তু এই মার্শাল, চায়না আমি পড়াতে যাব তখন বুঝবেন যে চায়নাও এই ল্যাকনিক টাইপের ওয়ার্ড ইউজ করে, ঠিক আছে? আর এই টেয়ার্স এর মধ্যে আছে ওপিয়াম। ওপিয়াম কি? ওপিয়ামও বাঁকা কথা বলে, অপমান কথা বলে, বিদ্রুপের কথা বলে, হ্যাঁ, কিন্তু ওপিয়াম হচ্ছে অ্যাকশনে, দ্রুত অ্যাকশন নাই, কুইক টু অ্যাক্ট ওপিয়াম আছে। হ্যাঁ, কথা বলতে বলতে রেগে গিয়ে চট করে দেখা যাচ্ছে যে হাত ধরে ফেলবে, এই টাইপের ওপিয়াম আছে। আমি ওপিয়াম নিয়ে আলোচনা মনে হয় করেছিলাম না? ওপিয়াম পড়ানো হয়েছে না? ওপিয়াম কি পড়ানো হয়েছিল? না স্যার, পড়ানো হয়নি। পড়ানো হয়নি না? ওপিয়াম খুব চমৎকার একটা মেডিসিন। পড়ানো হয়নি না? ওপিয়াম কিন্তু খুব চমৎকার মেডিসিন। আমরা ওপিয়াম তাহলে নেক্সট কখনো ইয়ে করবো। ওপিয়ামকে আমরা জানি, আমরা ওপিয়ামকে চিনি আসলে কিভাবে, যারা ওপিয়াম প্রেসক্রাইব করি, কন্টেন অ্যান্ড কোয়াইট, তাই না? আমরা কি বুঝি? কন্টেন অ্যান্ড কোয়াইট, কন্টেন্ট অ্যান্ড কোয়াইট। জ্বর হয়েছে, তাই না? এখন অনেক মেডিসিন ঢুকে গেছে, কিন্তু আগে এই ইয়ের সময় কেন্ট এলেনে দেখেন, এলেনের রেফারেন্সে এটা কিন্তু কেন্টের থ্রুতে আসা, এলেন এনসাইক্লোপিডিয়াতে আছে। সেটা হচ্ছে ওপিয়াম। ওপিয়াম কি হয়? ওপিয়াম হচ্ছে খুব কন্টেন্ট থাকে, প্রচন্ড জ্বর, তার ওইদিকে ভুরুক্ষেপ নাই, সে পড়ে আছে, তার জগতে সে ব্যস্ত আছে, সে কিন্তু বেশি কথা বলবে না। ইনিয়ে বিনিয়ে কথা বলার মানুষ কিন্তু ওপিয়াম নাই। ওপিয়ামও কিন্তু টু দা পয়েন্ট কথা বলে। ওপিয়ামও কিন্তু এই স্পিচ টেয়ার্স এর মধ্যে আছে, তার মানে টু দা পয়েন্ট কথা বলবে। কথা শর্টকাট হলেও আপনি সব বুঝে যাবেন। হ্যাঁ, কোনো কমপ্লেন থাকে না, কোনো কমপ্লেন ওপিয়ামের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই না। ওই যে বলে না আমি ভালো আছি, ওপিয়াম কি বলে? অসুস্থ, তারপরে বলে কি বলে মনে আছে? ওয়েল সেজ হোয়েন ভেরি সিক, তাই না? ওপিয়াম আর্নিকার সময় আমরা এটা পড়েছিলাম। ওপিয়াম কি বলে? আমি ভালো আছি, যাও যাও, আমার কিছু লাগবে না। তারপরে কমপ্লেনিং নেভার, এই দেন কমপ্লেনিং নেভার, ওপিয়াম।
এগুলা মেডিসিন পরে ঢুকছে, কিন্তু এই দেখেন ওপিয়াম কমপ্লেনিং নেভার, ঠিক আছে, কখনোই কমপ্লেন করবে না তার এই প্রবলেম গুলা নিয়ে, ঠিক আছে। আমরা এই যে আমরা যদি পাঠকের রেপার্টরিতে যাই, হ্যাঁ, নাথিং অ্যালাইস হিমসেজ একটা রুব্রিক্স আছে, সিঙ্গেল সম্ভবত ওপিয়াম, এই একই জিনিস। ব্যথা বা অসুস্থতা সে কি হয় সহজেই ভুলে যেতে পারে। আফিমে আক্রান্ত রোগীর মানে পার্সন কি হয়, তাদের কিন্তু ব্যথা যন্ত্রণার অনুভূতি থাকে না, তাই না? আমরা পেইন কিলার হিসাবে আগে ওপিয়ামকে আগে ব্যবহার করা হতো, চেতনানাশক হিসাবে ব্যবহার করা হতো। তার মানে ওই মানে অ্যানেস্থেসিয়া করলে যেরকম এক জায়গা অবশ হয়ে যায়, অবসন্ন ওরকম হয়ে থাকে। আর ওপিয়ামের মধ্যে সন্তুষ্ট থাকে। ব্যথা যন্ত্রণা হচ্ছে প্রচন্ড অসুস্থতার বোধ করছে, তারপরেও সে কিন্তু সন্তুষ্ট থাকতেছে, কন্টেন্ট পয়েন্ট চুপ থাকতেছে বললাম। আরেকটা রূপ দিচ্ছে কন্টেন্ট ফরগেটফুল অল হিজ এলিমেন্টস এন্ড পেইনস, তার যত ব্যথা দর্দ যন্ত্রণা সবগুলো ভুলে যায়। হ্যাঁ, যারা কন্টেন্ট থাকে, যার মধ্যে অনেক থাকে, আপনার মধ্যে যদি অনেক কন্টেন্ট থাকে, আপনি কিন্তু ফটফট করে বলবেন না, ফাঁকা কলসি বাজে বেশি, তাই না? কিন্তু কলসির মধ্যে যদি কন্টেন্ট থাকে, কলসির মধ্যে কন্টেন্ট কি থাকে? পানি। কন্টেন্ট মানে কি? আমরা দেখেন একটা যদি স্প্রাইট নিয়ে একটা কোকা-কোলা নিয়ে, ওখানে কি কি ইনগ্রেডিয়েন্ট লেখা আছে, মানে এই এর মধ্যে 100 ml পানির মধ্যে এইটা ফ্যাট এত আছে, সুগার এত আছে, গ্লুকোজ এত আছে, এগুলো থাকে, তাই না? এগুলোকে আমরা বলি কন্টেন্ট। তো ওপিয়ামে ওরকম, ওর মধ্যে অনেক বেশি আছে, ওর বলার দরকার পড়ে না, এটা আমার নাই, ওটা আমার নাই, ওইটা আমাকে দাও, এটা নাও, এটা কেন হবে, এগুলো অভিযোগ তার থাকে না, চাহিদা থাকে না। এই আনন্দের ক্ষেত্রেও কিন্তু তাই, ও তো চাহিদা নাই, প্রচন্ড আনন্দের ক্ষেত্রেও কিন্তু সে উদাসীন। আবার বিষাদপূর্ণ হয়ে আছে, সেখানেও সে ওরকম হয়ে আছে। সাফারিং, তার ব্যথা যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেখানেও সে উদাসীন, নির্বিকার, হ্যাঁ, কিছুই চায় না, ওয়ান্টস নাথিং, কিছুই চায় না, ওয়ান্টস নাথিং, আস্কিং নাথিং। এই দেখেন আরেকটা রুব্রিক্স আছে, আস্কিং নাথিং, ওয়ান্টস নাথিং, আস্কিং নাথিং। তারপরে এই যে দেখেন ডিজায়ার নাথিং, এটা ওপিয়াম, কিছুই নাই, ঠিক আছে। ইনডিফারেন্স নিয়ে তো এক গাদা রুব্রিক্স আছে। আমরা যদি ইনডিফারেন্স সার্চ দিই, এখানে এক গাদা রুব্রিক্স আমরা কিন্তু ওপিয়ামকে পাবো আর কি। ইনডিফারেন্স ইনডিফারেন্সে আমরা যদি যাই, ইনডিফারেন্স কমপ্লেনের মধ্যে তো আছে ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট, আরো পরে এই দেখেন ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট ওপিয়াম, কোন কমপ্লেনই নাই। ইনডিফারেন্স সাফারিং, তার মধ্যে ওপিয়াম, হ্যাঁ, ইনডিফারেন্স সাফারিং। আবার ধরেন যে ভালো অনুভব করছে, সেটাতেও তার মধ্যে ফিলিংস নাই, সেটাতেও ইনডিফারেন্স। দেখেন ফাইন ফিলিং এর মধ্যে ইনডিফারেন্স, ফাইন ফিলিং FINE, ফাইন ফিলিং দেন একটাই ওষুধ ওপিয়াম। কি ব্যাপার, ভালো অনুভব করছে সেটাতেও সে উদাসীন। জয় অফ আদার্স, জয়ফুলনেস অবস্থায়, সেটাতেও সে ইনডিফারেন্স। দেখেন এখানে জয়ে যায়, সেখানেও ইনডিফারেন্স, জয়ফুল আদার্স এন্ড সাফারিং, এখানেও দেখেন ওপিয়াম। অদ্ভুত একটা বিষয়। হ্যাঁ, এদের ইমোশন খুবই কম। হ্যাঁ, তবে এরা বলা যায় এক ধরনের নির্দয়, নিষ্ঠুর, ওয়াইল্ড টাইপের। হ্যাঁ, এদের মধ্যে কোনো ভনিতা নাই, কোনো বক্রতা নাই, তির্যক ভাব নাই, মকিং, সার্কাজম, এই যে রুব্রিক্স গুলো আছে, জোকিং, হ্যাঁ, সেগুলোর মধ্যে কিন্তু ওপিয়ামকে আপনি পাবেন না। ওপিয়াম রোগীকে খুব বেশি কথা বলতে আপনারা পাবেন না, তবে ডেলিরিয়াম লোকাসিটির মধ্যে কিন্তু আপনারা ওপিয়ামকে পাবেন। ডেলিরিয়াম স্টেটে যখন যায়, তখন তাদের ওই বকবকানি শুরু হয়ে যায়। ওটা একটা আলাদা লেভেল, ওই বাচালতা, ওটা মানসিক গোলযোগের কারণে হয়। ডক্টর কেন্ট কিন্তু খুব সুন্দর ওপিয়াম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, কেন্টের ম্যাথমেটিকে পড়লে পাবেন। ওরা লোক সঙ্গ ওইভাবে নিবে না। আর ওপিয়ামের হচ্ছে এক্সট্রা ভ্যাগেন্স, এই এক্সট্রা ভ্যাগেন্স বোঝাটাই হলো একটা বড় বিষয়। তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, ঠিক আছে।
স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব ওপিএম নিয়ে। পরবর্তীতে কখনো আমার আরো 2-3টা ক্লাস লাগবে আপনার মার্সলের। আশা করি আপনারা সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত রাখছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।